আসসালামু আলাইকুম। মোহাম্মদ ইফতেখার আমন্ত্রণ জানাচ্ছি এনটিভির মধ্যাহ্নের খবরে। জুলাই আগস্ট গণঅভ্যুত্থান চলাকালে মানবতা বিরোধী অপরাধের মামলায় ক্ষমতাচ্যুত আওয়ামী লীগ সরকারের তৎকালীন মন্ত্রী প্রতিমন্ত্রী সহ ১৭ জনকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। আসামিরা হলেন সাবেক আইনমন্ত্রী আনিসুল হক, সাবেক শিক্ষামন্ত্রী ডাক্তার দীপু মনি, সাবেক আইসিটি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক, সাবেক বস্ত্র ও পাটমন্ত্রী গোলাম দস্তগীর গাজী, সাবেক শিল্পমন্ত্রী আমির হোসেন আমু, সাবেক খাদ্যমন্ত্রী কামরুল ইসলাম, সাবেক কৃষিমন্ত্রী আব্দুর রাজ্জাক, সাবেক নৌ পরিবহন মন্ত্রী শাহজাহান খান, ওয়াকার্স পার্টির সভাপতি রাশেদ খান মেনন, জাসদ সভাপতি ও সাবেক তথ্যমন্ত্রী হাসানুল হক ইনু, সাবেক বিচারপতি AHM শামসুদ্দিন চৌধুরী মানিক, সাবেক স্বরাষ্ট্র সচিব জাহাঙ্গীর আলম, সাবেক এমপি সোলাইমান সেলিম, সাবেক এমপি ফারুক খান, সাবেক প্রধানমন্ত্রীর উপদেষ্টা তৌফিক ইলাহি চৌধুরী, শেখ হাসিনার সাবেক বেসরকারি শিল্প বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমান ও সাবেক প্রতিমন্ত্রী কামাল আহমেদ মজুমদার। আসামিদের মধ্যে সালমান, আনিসুল, ইনু ও পলকের বিরুদ্ধে আলাদা আনুষ্ঠানিক অভিযোগ দিয়েছে প্রসিকিউশন। এদিন হাসানুল হক ইনুর মামলায় সাক্ষ্য গ্রহণও চলছে। গত 15 অক্টোবর পৃথক মামলায় সাবেক সেতুমন্ত্রী ওবায়দুল কাদের সহ ৪৫ জনের বিরুদ্ধে তদন্ত শেষ করে আজকের মধ্যে প্রতিবেদন দাখিলের নির্দেশ দিয়েছিল আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১। এই মুহূর্তে ট্রাইব্যুনাল এলাকায় আছেন আমাদের স্পেশাল করেসপন্ডেন্ট হাসান জাবেদ, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জাবেদ, আদালতের আজকের কার্যক্রম সম্পর্কে কি তথ্য আছে আপনার কাছে? ইফতেখার, আজকে প্রথমে যে আদালতের ট্রাইব্যুনাল ১-এ যে ঘটনাটি হয়েছে সেটা হচ্ছে যে সিনিয়র আইনজীবী, সিনিয়র রাজনীতিবিদ, বিএনপি নেতা, কিশোরগঞ্জ থেকে যিনি বিএনপির নমিনেশন পেয়েছেন, সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট ফজলুর রহমান, তিনি আদালত অবমাননার অভিযোগে আজকে ব্যাখ্যা দিতে ট্রাইব্যুনালে এসেছিলেন। তিনি গত 23 নভেম্বর একটি টেলিভিশন চ্যানেলে টক শোতে এই ট্রাইব্যুনাল এবং ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়া নিয়ে কিছু বক্তব্য দিয়েছিলেন, যে বক্তব্যের প্রেক্ষিতে প্রসিকিউশন তার বিরুদ্ধে আদালত অবমাননার অভিযোগ এনেছিলেন। তারপর ট্রাইব্যুনাল তাকে আজকে সশরীরে হাজির হয়ে ব্যাখ্যা দিতে বলেছিলেন। তবে তার পক্ষে সিনিয়র আইনজীবীরা সহ এসে তিনি ব্যাখ্যা দিয়েছেন। এর আগেই তিনি লিখিতভাবে এখানে ব্যাখ্যা দিয়েছেন এবং সেখানে তিনি নিঃশর্ত ক্ষমা চেয়েছেন যে এই ধরনের বক্তব্য দেওয়ার ক্ষেত্রে সচেতন থাকবেন। এবং তিনি বলেছেন আজকে নিজে দাঁড়িয়ে যে আমি কখনোই এই পর্যন্ত আদালতকে নিয়ে এই ধরনের কথা বলি নাই। আমার বয়স, তার বয়স ৭৮ বছর বয়স, সেই হিসাবে সব কিছু মিলিয়ে একটি কথা বলে ফেলেছেন। তবে ট্রাইব্যুনাল বলেছেন যে আপনাদের মতন সিনিয়র পলিটিশিয়ান, সিনিয়র আইনজীবীরা কথা বলার ক্ষেত্রে সচেতন থাকা উচিত, কারণ আপনাদের কাছ থেকে মানুষ অনুসরণ করবে, অনুকরণ করবে এবং ট্রাইব্যুনাল সম্পর্কে বিরূপ মন্তব্য করবে। আপনার বক্তব্য তো কোটি কোটি মানুষ দেশে এবং দেশের বাইরে দেখেছে, সেক্ষেত্রে আদালতের প্রতি একটা বিরূপ প্রভাব পড়বে। এবং তিনি বলেছেন যে ট্রাইব্যুনালের বিচার, এমন কথা বলা হচ্ছে যে ট্রাইব্যুনালে মুক্তিযোদ্ধাদের ধরে ধরে আনা হচ্ছে, কিন্তু বাস্তব কিন্তু তা নয়। এখানে বিচার করা হচ্ছে মানবতা বিরোধী অপরাধের বিচার, এবং মানবতা বিরোধী অপরাধের বিচার এই ট্রাইব্যুনালে শুধু মুক্তিযুদ্ধে যারা মুক্তিযুদ্ধের বিরোধী ছিলেন তাদেরই বিচার হবে তা কিন্তু নয়। এই আইনে স্পষ্ট বলা আছে যারা মানবতার বিরুদ্ধে অপরাধ করবে তাদেরই বিচার হবে। সেক্ষেত্রে যারা এখন মানবতার বিরুদ্ধে অপরাধ করেছে তাদের বিচার হচ্ছে, এবং যারা বিচার দোষী হবে দোষী, আর নির্দোষ হলে তারা ছাড়া পাবেন, এমনটি বলে শেষ পর্যন্ত আজকে শুনানি হয়েছে। এবং কিছুক্ষণ পর নিশ্চয়ই ওনাকে সতর্ক করে আজকে ক্ষমা করে দিবেন। এই হচ্ছে এখন পর্যন্ত সর্বশেষ আর কি। জানছিলাম ট্রাইব্যুনালের কার্যক্রম সম্পর্কে। এই মুহূর্তে রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন সহকর্মী জুবায়ের প্রধান, সেখান থেকে সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। জুবায়ের, বেগম খালেদা জিয়ার স্বাস্থ্য সম্পর্কে আপনার কাছে কি খবর আছে? ইফতেখার, সর্বশেষ যে তথ্য যে তার যে চিকিৎসা সেটি যে পরীক্ষা নিরীক্ষা করা হচ্ছে, সিটি স্ক্যান, ডায়াবেটিস, এটি তিনি সিসিউতে ভর্তি থাকার পর থেকে ক্রমান্বয়ে করা হচ্ছে, প্রতিদিনই করা হচ্ছে, এবং সেটির পরে আসলে এটি উঠানামা করছে। সর্বশেষ যে তথ্য সেটি হচ্ছে এটি অনেকটাই পজিটিভ এবং ভালো বলছেন মেডিকেল বোর্ডের সদস্য যারা রয়েছেন তাদের পক্ষ থেকে। তিনি 23 নভেম্বর ভর্তির পর থেকে অবস্থার যে অবনতি হওয়ার পরে তাকে কিন্তু সিসিউতে নেওয়া হয়েছিল 27 নভেম্বর, এবং এরপরে কিন্তু তাকে তার চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার কথাও কিন্তু ছিল। এখন তার যে পরিস্থিতি সর্বশেষ সেটি হচ্ছে তিনি এখন যদি তার যে ফলাফল, রিপোর্টের যে ফলাফল সেটি ভালো আসলেও তিনি কিন্তু শঙ্কামুক্ত নন, এটি কিন্তু মেডিকেল বোর্ডের পক্ষ থেকে কিন্তু জানানো হয়েছে। একই সাথে জানিয়ে রাখি যে গত শুক্রবার এই খালেদা জিয়ার পুত্রবধূ ডাক্তার জুবাইদা রহমান তিনি সরাসরি বিমানবন্দরে নেমে কিন্তু এই এভার কেয়ার হাসপাতালে এসেছিলেন। সেখানে তিনি
তার সাথে দেখা করছেন। গতকালকেও আমরা দেখেছি তিনি এখানে এসেছিলেন, অর্থাৎ তিনি সার্বক্ষণিক তার খোঁজ খবর রাখছেন। ডাক্তারের যে তাদের যে মেডিকেল বোর্ড রয়েছে সেই মেডিকেল বোর্ডের সদস্যও কিন্তু ডাক্তার জুবাইদা রহমান। অর্থাৎ এই তাদের পক্ষ থেকে যেটি বলা হচ্ছে যে তার পরিস্থিতি যদি সেটি যদি আরও খারাপ, যে অর্থাৎ তিনি শঙ্কামুক্ত নন, বিদেশে নেওয়ার মতো পরিস্থিতি কিন্তু তার এখনও নেই। তো এই ছিল আমার কাছে সবশেষ। এভার কেয়ার হাসপাতাল থেকে জানছিলাম খালেদা জিয়ার স্বাস্থ্যের খবর। যে দলের কোনো নীতি আদর্শ নেই, ধর্মের ট্যাবলেট বিক্রি করে মানুষের সাথে প্রতারণা করতে চায়, জনগণ তাদেরকে চিহ্নিত করছে বলে মন্তব্য করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ। বলেন, ধর্মের ট্যাবলেট নয়, মানুষের আর্থ সামাজিক উন্নয়নে কাজ করতে চায় বিএনপি। রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউটে দেশ গড়ার পরিকল্পনা শীর্ষক দলীয় কর্মসূচিতে এসব কথা বলেন তিনি। দেশের স্বার্থ মানুষের কল্যাণে দেশ গড়ার পরিকল্পনা তৈরি করছে বিএনপি বলেও জানান সালাউদ্দিন আহমেদ। এ সময় তিনি আরও বলেন, গণতন্ত্রের অপর নাম বিএনপি। গণতন্ত্র উত্তরণের পথে যারাই বাধা সৃষ্টি করবে, জনগণ তাদেরকে প্রত্যাখ্যান করবে। যে দলের কোনো নীতি আদর্শ নেই, কোনো পরিকল্পনা নাই, শুধুমাত্র ধর্মের নামে একটা ট্যাবলেট বিক্রি করে জনগণের সাথে প্রতারণা করার পরিকল্পনা করছে, তাদেরকে জনগণ ইতিমধ্যে চিনেছে, তাদের মুখোশ উন্মোচিত হয়েছে। আমরা বুড়া হয়ে গেছি, আমরা প্রশিক্ষণ দিয়ে তারপরে বিদায় নেব। বিএনপিকে এমনভাবে জ্ঞানভিত্তিক, মেধাভিত্তিক, প্রযুক্তিভিত্তিক রাজনীতির চর্চা করতে হবে যাতে করে অন্য কোনো সংগঠন ধারে কাছেও না আসতে পারে। জামাত ইসলামের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ারের নেতৃত্বে 6 সদস্যের একটি প্রতিনিধি দল নির্বাচন কমিশনের সাথে বৈঠকে যোগ দিয়েছে। সকালে আগারগাঁওয়ে নির্বাচন কমিশন ভবনে জামাত সেক্রেটারি জেনারেলের নেতৃত্বে প্রতিনিধি দলটি কমিশন সদস্যদের সাথে বৈঠকে বসে। প্রতিনিধি দল জানায়, আগামী নির্বাচনের আগে গণভোট, পিআর পদ্ধতিতে ভোট আয়োজন এবং লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিতের বিষয়ে আলোচনা হচ্ছে বৈঠকে। এসব বিষয়সহ 5টি দাবিতে জামাতের নেতৃত্বে 8টি রাজনৈতিক দল আন্দোলন করছে। সেই দাবিগুলো যেন নির্বাচন কমিশন মেনে নিয়ে একটি অবাধ, গ্রহণযোগ্য, শান্তিপূর্ণ নির্বাচন আয়োজন করে, সেই দাবির কথা আবারও স্মরণ করিয়ে দিতে চায় জামাত। এই মুহূর্তে মহাখালীর স্বাস্থ্য অধিদপ্তরের সামনে আছেন সহকর্মী নাহিদ প্রিন্স, সরাসরি যুক্ত হচ্ছেন তিনি। নাহিদ, সেখানকার পরিস্থিতি কেমন দেখছেন? কি বলছেন আন্দোলনকারীরা? এখন অনেকটাই উত্তালই বলা যায়। পুরো স্বাস্থ্য অধিদপ্তরের চারপাশ স্বাস্থ্যকর্মীরা, স্বাস্থ্য সহকারীরা ঘিরে রেখেছে। তারা তাদের স্লোগান, প্ল্যাকার্ড এগুলো তারা উড়াচ্ছেন। তারা বলছেন যে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবি আদায় না হবে ততক্ষণ পর্যন্ত তাদের এই যে আন্দোলন সেটি তারা চালিয়ে যাবেন। কারণ প্রতিবারই বলা যায় যে কয়েক শতক ধরেই, 27 বছর ধরে তাদের এই দাবি এবং তাদের এই দাবি বাস্তবায়ন কিন্তু সরকার করেনি। তারা বলছিলেন যে প্রতিবারই তারা প্রতিশ্রুতি পেয়ে আসছিলেন যে তাদের বেতন যে বৈষম্য ছিল সেগুলো কার্যকর করা হবে, তাদের যে গ্রেড উন্নয়ন পদায়ন সেগুলো কিন্তু বাস্তবায়ন করা হবে, কিন্তু কোনোটি সরকারের পক্ষ থেকে করা হয়নি। বারবার তাদের সঙ্গে বসেছেন, মন্ত্রণালয় তাদের সঙ্গে মিটিং করেছেন, কিন্তু সেখানেও কোনো রেজাল্ট হয়নি। তো সব কিছু মিলিয়ে 29 নভেম্বর থেকে তারা 3 দিন শহীদ মিনারে আন্দোলন করে। তারপরে এই 7 দিন ধরে স্বাস্থ্য অধিদপ্তরের সামনে তারা তাদের আন্দোলন কর্মসূচি চালিয়ে যাচ্ছেন এবং তারা বলছেন যে এই আন্দোলন কর্মসূচি যদি সরকার তাদের প্রজ্ঞাপনের মাধ্যমে যদি তাদের দাবিগুলো মেনে নেওয়া না হয় তাহলে তারা কঠোর কর্মসূচিতে যাবেন, সেটি তারা বলছিলেন। তো সেই সারা দেশের যে স্বাস্থ্য সহকারীরা তারা এই মহাখালী স্বাস্থ্য অধিদপ্তরের সামনে জড়ো হয়েছে। তারা বলছেন যে এই যে সারা দেশে 1,20,000 টিকাদান কেন্দ্র রয়েছে সেখানেও কিন্তু শিশুরা এখন সেই টিকা পাচ্ছে না, তারা ভুগছেন। তারা চাচ্ছেন যে তারা ফিরে গিয়ে সেসব চালু করবেন এবং সবাই যেন নিরবচ্ছিন্নভাবে সেবা পান সেটি তারা নিশ্চিত করবেন। তো এই ছিল আমার কাছে স্বাস্থ্য অধিদপ্তর থেকে সবশেষ। জানছিলাম স্বাস্থ্য সহকারীদের আন্দোলন কর্মসূচির খবর। ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ নবীনগর আঞ্চলিক মহাসড়কের নির্মাণ কাজ 2018 সালে শেষ হওয়ার কথা থাকলেও এখনও তা শেষ হয়নি। 20 কিলোমিটার দীর্ঘ এই সড়কটির কাজ যথাসময়ে শেষ না হওয়ায় মানুষের দুর্ভোগের শেষ নেই। সড়ক বিভাগ বলছে দ্রুতই সকল জটিলতার অবসান ঘটবে। ব্রাহ্মণবাড়িয়া থেকে শেহাবুদ্দিন বিপুর পাঠানো রিপোর্ট। 2017 সালে 421 কোটি 44 লাখ টাকা ব্যয়
ব্রাহ্মণবাড়িয়া আশুগঞ্জ নবীনগর ২০ কিলোমিটার দীর্ঘ এই আঞ্চলিক মহাসড়কের নির্মাণ প্রকল্পটি একনেকে অনুমোদন পায়। ২০১৮ সালে নির্মাণ কাজ শুরু করে সড়ক বিভাগ, কিন্তু কাজ শুরুর পর ভূমি অধিগ্রহণ সহ নানা জটিলতায় থমকে যায় প্রকল্পের কাজ। এরপরই নির্মাণ ব্যয় বাড়িয়ে ৬০৪ কোটি ৮৫ লাখ টাকার সংশোধিত প্রকল্প পাশ হলেও কাজের কোনো অগ্রগতি নেই। সড়ক নির্মাণে ধীর গতিতে মানুষের দুর্ভোগ চরমে। স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে জমি অধিগ্রহণ করা হলেও অনেকেই এখনও টাকা পাননি। বাড়িগুলোর কারণে এই রাস্তাটা আসলে কমপ্লিট হইতেছে না আর কি, আর কাজ এখন ৬-৭ মাস যাবত বন্ধ আছে। আপনার টাকা পয়সা দিতে হবে, দেওয়ার পরে জনগণ ছেড়ে দেবে জায়গা অটোমেটিক সবকিছু। আমরা যদি আমাদের ন্যায্য দাম পাই তাহলে আমরা এই রাস্তা দিতে ইচ্ছুক। ভাঙ্গা সাঙ্গা আমরা গাড়ি নামায় টাইম না তুলতো গাড়ি। তো আমরা আশা করবো বালু যেহেতু ফেলেছে, টাকা সরকার খরচ করে ফেলেছে, দ্রুত রাস্তার কাজটা শেষ করুক। তবে ভূমি অধিগ্রহণের টাকা শিগগিরই পরিশোধ করা হবে বলে জানিয়েছেন সড়ক বিভাগ ও জেলা প্রশাসনের কর্মকর্তারা। এবং আমরা আশা করতেছি যে আগামী ১৫-২০ দিনের মধ্যেই ডিসি অফিসে সমুদায় টাকা আমরা পরিশোধ করতে পারবো। নবীনগর আশুগঞ্জ সড়ক উন্নয়ন প্রকল্পে আমাদের মোট 5টা মামলা আছে। তো এই 5টা মামলা আসলে এক একটা মামলার এক একটা ধাপ এখন আমরা কাজ করছি। 8 ধারা নোটিশ জারি করার পর সাধারণ জনগণ যাদের জমি অধিগ্রহণ করা হয়েছে তারা টাকা পেয়ে যাবে। দ্রুত সড়কটি নির্মাণ কাজ শেষ হলে জনগণের দুর্ভোগ লাঘব হবে, এমনটাই প্রত্যাশা সবার। এনটিভি নিউজ ডেস্ক। আর এই ছিল মধ্যাহ্নের খবর। এই খবরের ভিডিও সহ আপডেট জানতে ভিজিট করুন এনটিভি অনলাইন www.ntvbd.com। এছাড়াও এনটিভির জনপ্রিয় সব অনুষ্ঠান ও খবরের আপডেট জানতে ভিজিট করুন আমাদের ইউটিউব ও ভেরিফাইড ফেসবুক পেজ। 2টায় দুপুরের খবর দেখার আমন্ত্রণ রইল। ধন্যবাদ সবাইকে।